তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ভারতের সমভূমি অঞ্চল। ভারতের সমভূমি অঞ্চলটাকে অ্যাকচুয়ালি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উত্তর ভারতের সমভূমি এবং উপকূলীয় সমভূমি। এবার উত্তর ভারতের যে সমভূমি, অর্থাৎ উত্তর ভারতের সমভূমি বলতে ভারতের উত্তর অংশে অর্থাৎ ভারতের পার্বত্য অংশ বাদ দিলে যে অংশটা থাকছে সেটাকে আমরা কিন্তু সমভূমি অঞ্চল বলবো। তাহলে এখানে দেখো মূলত তিনটে মানে বড় আকারের নদী রয়েছে, বৃহৎ নদী যদি বলি বা লার্জ রিভার যদি বলি, সেটা তিনটে বড় আকারের রিভার রয়েছে। সেটা হচ্ছে একটা ব্রহ্মপুত্র একদম এক্সট্রিম ইস্টের দিকে, আর একটা রয়েছে আমাদের গঙ্গা, এবং অন্য একটা রয়েছে সিন্ধু। এই তিনটে মেজর রিভার রয়েছে, তাই না? এছাড়া তো অনেক ছোটখাটো অনেক প্রচুর নদী রয়েছে, আমরা এই তিনটেকেই মেইন রিভার ধরে নিচ্ছি। এই কারণের জন্যই ধরে নিচ্ছি কারণ এই যে উত্তর ভারতের যে সমভূমি অঞ্চলটা রয়েছে সেই সমভূমি অঞ্চলটা গঠনগত দিক থেকে এই তিনটে নদী বাহিত যে পলিগুলো আছে সেই পলি জমে গিয়ে কিন্তু বা পলি সঞ্চিত হওয়ার ফলেই কিন্তু এই উত্তর ভারতের সমভূমি অঞ্চলটা গঠিত হয়েছে। এই কারণে আমি মানে আলোচনার সুবিধার জন্য বা যে কোনো ভূগোল বই তোমরা পড়ো না কেন, যে কোনো জায়গায় পড়ো না কেন, তিনটে ভাগে ভাগ করা হয় উত্তর ভারতের সমভূমিটাকে। তো কি কি সেই সমভূমিগুলো? একটা হচ্ছে সিন্ধু বা পাঞ্জাব সমভূমি, আর একটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি, মানে গঙ্গা বাহিত পলি দ্বারা যে সমভূমিটা গঠন হয়েছে সেটাকে আমরা বলছি গাঙ্গেয় সমভূমি, আর একটা আছে কিনা ব্রহ্মপুত্র সমভূমি। এই তিনটে সমভূমি অঞ্চলকে ভাগ করা হয়। তো এই তিনটেই কিন্তু আসলে টেথিসের যে জিওসিনক্লাইনটা তৈরি হয়েছিল সেই জিওসিনক্লাইনটা ভরাট হয়েই তৈরি হয়েছে, তাই না? এই তিনটে সমভূমি কি হয়েছে না, সিন্ধুর থেকে সিন্ধুর বাহিত যে পলিগুলো এসছে, গাঙ্গেয় মানে গঙ্গা থেকে গঙ্গা বাহিত যে পলিগুলো এসছে, বা ব্রহ্মপুত্র থেকে যে ব্রহ্মপুত্র দিয়ে যে পলিগুলো এসছে, সেই পলিগুলো টেথিস জিওসিনক্লাইনকে ভরাট করার পর এই সমভূমিটা তৈরি হয়েছে। এবং মনে রাখতে হবে এখানে যে এই অংশটা কিন্তু ভারতের একদম ভারতীয় ভূমিভাগের মধ্যে যদি আমরা আলোচনা করতে চাই তো এটা একদম সব থেকে নবীনতম অংশ। এটা সব থেকে পরে তৈরি হয়েছে এবং তার গঠন কার্য কিন্তু এখনো চলছে। তো যাই হোক, এই তিনটে যে ভাগে ভাগ করলাম আমরা, সিন্ধু বা পাঞ্জাব সমভূমি, গাঙ্গেয় সমভূমি এবং ব্রহ্মপুত্র সমভূমি, এই তিনটে ভাগকে আমরা একটু আলাদা করে ভালোভাবে পড়ে নেব। তো প্রথমে আসছি কোথায়? প্রথমে আসছি আমরা সিন্ধু বা পাঞ্জাব সমভূমিতে আসছি। সিন্ধু বা পাঞ্জাব সমভূমিতে কি? সিন্ধু বা পাঞ্জাব সমভূমি কি হয়েছে না, বোঝাই যাচ্ছে যে সিন্ধু বাহিত যে মানে যে পলিগুলো এসছে সেই পলি সঞ্চয়ের ফলে, সেই পলিগুলো সঞ্চয়ের ফলেই কিন্তু এই সিন্ধু পাঞ্জাব সমভূমি তৈরি হয়েছে। তো পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের একটা অংশ জুড়ে, বেশ ভালো একটা অংশ, রাজস্থানের একটা বেশ ভালো অংশ জুড়েই কিন্তু এই সমভূমিটা বিস্তৃত। এবং সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে যে এই সমভূমি অঞ্চলের বেশিরভাগটাই কিন্তু আমাদের কোথায় আছে না, পাকিস্তানে আছে। বুঝতে পেরেছো? পাকিস্তানের মধ্যে কিন্তু বেশিরভাগ অংশটা পড়ে গেছে। তো যাই হোক, আমাদের পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান এই তিনটে অংশকে আমরা এর মধ্যে কনসিডার করতে পারি এবং এই সিন্ধু সমভূমির বা সিন্ধু বা পাঞ্জাব সমভূমির অন্তর্গত বলতে পারি। তো এরপরে আসছে আমরা কি না, গাঙ্গেয় সমভূমি। গাঙ্গেয় সমভূমি বুঝতেই পারছো যে সিন্ধু বা পাঞ্জাবের পর থেকে মানে আপ টু একদম আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত, প্রায় বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত, ওয়েস্ট বেঙ্গলের শেষ ভাগ পর্যন্ত যে অংশটা রয়েছে সেটাকে আমরা গাঙ্গেয় সমভূমি বলবো। তাহলে বেশ কয়েকটা রাজ্য, যেমন বিহার রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, আমাদের ঝাড়খণ্ডের কিছুটা অংশ রয়েছে, এছাড়া পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ রয়েছে, এই অংশগুলো কিন্তু গাঙ্গেয় সমভূমির অন্তর্ভুক্ত আর কি। তো যাই হোক, উত্তর ভারতের সমভূমির সর্ববৃহৎ, তাহলে এটা বলতে পারি যে সব থেকে বড় একটা অংশ কিন্তু এই গাঙ্গেয় সমভূমির মধ্যেই পড়ছে, তাই না? এই যে সমভূমিটা আছে, এই সমভূমির ঢালটা কোন দিকে না, পূর্ব দিকে। বোঝাই যাচ্ছে যে গঙ্গা নদীটা কোন দিকে বয়ে এসছে, গঙ্গা নদীটা এই দিকে বয়ে এসছে না, গঙ্গা নদীটা এই দিকে বয়ে এসছে, তাহলে ঢাল বরাবর তো নদী প্রবাহিত হয়। তাহলে কি বলা যাবে যে এই নদীটা মানে গাঙ্গেয় সমভূমির ঢালটা কোন দিকে রয়েছে? ঢালটা রয়েছে মানে ইস্টার্ন সাইডে, তাই না? আমাদের ইস্টার্ন সাইডে ঢালটা রয়েছে। ঠিক একই রকম ভাবে আমরা এর যে সিন্ধু পাঞ্জাব সমভূমি যদি বলি, সিন্ধু পাঞ্জাব সমভূমির ঢালটা কোন দিকে রয়েছে? ঢালটা অবভিয়াসলি এটা আমাদের যদি সাউথ হয়, এটা যদি আমাদের
ওয়েস্ট হয়, তাহলে কি ওয়েস্ট এবং সাউথের দিকে রয়েছে, তাই না? সাউথ ওয়েস্টের দিকে ঢালটা রয়েছে, মানে এই বরাবর ঢালটা আমাদের রয়েছে, অর্থাৎ সাউথ ওয়েস্টের দিকেই আমাদের ঢালটা বেশি দেখা যায় সিন্ধু এবং পাঞ্জাব সমভূমির। আর গাঙ্গেয় সমভূমির ক্ষেত্রে কি হচ্ছে না, গাঙ্গেয় সমভূমির ক্ষেত্রে সেই ঢালটা রয়েছে কোথায়? সেই ঢালটা রয়েছে তোমার পূর্ব দিকে। তো যাই হোক, এই গাঙ্গেয় সমভূমির মধ্যে ভ্যারিয়েশন প্রচুর দেখা যায়, মানে সমভূমির যে গঠনগত ভ্যারিয়েশনটা যদি বলি আমরা, সেই ভ্যারিয়েশনটা প্রচুর রয়েছে। যেমন গাঙ্গেয় সমভূমির উত্তরের অংশ মানে হিমালয়ের পাদদেশ বরাবর বিস্তৃত যেটা হয়েছে, যে অংশটা হয়েছে, সেটাকে আমরা বলবো তরাই, সেটাকে আমরা বলবো তরাই অঞ্চল। হ্যাঁ, তরাই মূলত অর্থটা কি? তরাই অর্থ অ্যাকচুয়ালি জলা জায়গা বা জলাভূমি। এটা মনে রাখতে হবে যে তরাইয়ের মানে মূল মানেটা কি, অর্থটা কি। অর্থাৎ মূল অর্থটা হচ্ছে যে জলা জায়গা বা জলাভূমি, মানে ওয়েটল্যান্ড। অ্যাকচুয়ালি ইংরেজিতে বলা হচ্ছে এটাকে ওয়েটল্যান্ড, ওয়েটল্যান্ডকেই আমরা বলি তরাই। তো যাই হোক, এই যে আমরা জানি না তিস্তা নদীর কথা আমরা পড়েছি না, তিস্তা নদী তোমরা তো জানো যে তিস্তা নদীটা আছে, মানে দেখেওছো হয়তো ম্যাপে। আচ্ছা, আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের তিস্তা নদী। এই যে তিস্তা নদী, এটা হচ্ছে তিস্তা আমাদের। হ্যাঁ, এই নদীটাকে আমরা বলছি তিস্তা নদী। তা তিস্তা নদী যেটা আছে, এই তিস্তা নদী মূলত জলপাইগুড়ি জেলার উপর দিয়ে বয়ে গেছে। তো এই তিস্তা নদীর, আমরা যদি তিস্তা নদীর যে গতিপথ, অর্থাৎ গতিপথটা এদিকে যাচ্ছে, অর্থাৎ সেই দিকে মুখ করে দাঁড়াই, তাহলে তার বাঁ দিক হচ্ছে এটা, বাঁ দিককে বলবো আমরা এটা, এবং ডান দিককে বলবো এটা, তাই না? তো এই ডান দিক যে অংশটা, সেটাকেই মূলত বলা হয় তরাই অঞ্চল। বুঝতে পেরেছো? এটাকেই বলা হয় তরাই অঞ্চল। আর এই যে বাঁ দিকে যেটা রয়েছে, সেই অংশটাকে বলা হয় ডুয়ার্স অঞ্চল। বুঝতে পেরেছো? সেই ডুয়ার্স অঞ্চল, অর্থাৎ ডুয়ার্সকে যদি আমরা দেখি, তার মানে জলপাইগুড়ির যে জায়গা দিয়ে আমাদের তিস্তাটা বয়ে গেছে, তার বাঁ দিকটাকে আমরা বলবো ডুয়ার্স। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে ডুয়ার্স, এবং রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের কি, তরাই। এই জায়গাটা একটু মনে রাখবে তোমরা, তোমাদের মনে রাখতে হবে এই জায়গাগুলো। তরাই ডুয়ার্স নিয়ে মাঝে মাঝে কনফিউশন হয়, এবং এটা অনেক পরীক্ষাতেই কোশ্চেন আসে যে তরাই কোন অংশটাকে বলা হয় বা ডুয়ার্স কোন অংশটাকে বলা হয়। তো ডুয়ার্স কেন বলে, আরো একটু ভালো করে জানলে পরেই তোমরা বুঝতে পারবে যে ডুয়ার্স কেন বলা হয়। ডুয়ার্স বলা হয় এই কারণের জন্যই, যেহেতু আমাদের যে ভুটান রাজ্যটা রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম উপরের দিকেই রয়েছে ভুটান। তো ভুটানে ঢোকার যে রাস্তা, সেই ডোর থেকে একটা কথাটা এসছে ডুয়ার্স। বুঝতে পেরেছো? ডোর থেকে কথাটা এসছে ডুয়ার্স। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনার প্রসঙ্গে চলে যাই। সেখানে আমরা বলছি তাহলে কি, যে আমাদের এক মিনিট, হ্যাঁ, কি বলছিলাম, যে একটাকে বলছে, একটা অংশকে বলছে তরাই, আর একটা অংশকে বলছে ডুয়ার্স। কোন দিকটা কি সেটা আমি বলে দিলাম এক্ষুনি তোমাদেরকে। এইবার আমরা আসি আর একটা অংশে, যেটাকে বলা হচ্ছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট অংশ, যে অনেক সময় তোমাদের কাছে জানতে চাই যে বারেন্দ্র ভূমি কাকে বলে, বা রাঢ় অঞ্চল কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো জানতে চায়। এটা নিয়েও আমরা একটু আলোচনা করে নেব। দেখো, তোমাদের আমি একটা ম্যাপ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে তোমাদের সহজে মানে ব্যাপারটা বুঝতে পারো আর কি। তো ম্যাপটাকে একটু খুলি আগে, তারপরে আমরা চলে আসি আলোচনায়। দেখো, এই যে বারেন্দ্র ভূমি যেটাকে আমরা বলছি, মেনলি এই কুচবিহার জেলাটা, কুচবিহার জেলা, হ্যাঁ, এদিকে আমাদের উত্তর দিনাজপুর জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলা, এবং মালদা জেলার কিছু অংশ, অবশ্যই মালদা জেলার কিছু একটা অংশ, এই অংশটা নিয়ে আমাদের, অর্থাৎ গঙ্গাটা যদি আমি ধরে নিই যে এদিক দিয়ে চলে গেছে গঙ্গা, তাহলে আমি কিন্তু এগুলো খুব একদম গঙ্গা কিভাবে গেছে আমি সেটা বোঝাতে চাইছি না। আমি জাস্ট তোমাদের একটা মানে ডায়াগ্রাম করে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। হ্যাঁ, গঙ্গাটা এদিক দিয়ে যেতে হবে এরকম কোনো মানে নেই, মোটামুটি এদিক দিয়ে গেছে, আমি সেটাই দেখাতে চাইছি তোমাদের। তো যাই হোক, যেটা বলছি যে কোচবিহার, মানে গঙ্গার যে এই সাইডটা আছে, গঙ্গার এই সাইডটা, অর্থাৎ কোচবিহার জেলা, আমাদের ভারতের অন্তর্ভুক্ত কোচবিহার জেলা, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশ, এইটুকু নিয়ে যে অংশটা তৈরি হয়, এই অংশটাকে আমরা বলি বারেন্দ্র ভূমি। ঠিক আছে? বোঝা যাচ্ছে যে বিভিন্ন রকমের নদী, উত্তরবঙ্গের যে বিভিন্ন ধরনের নদী, মানে প্রচুর সংখ্যায় নদী আছে, এবং এই নদীগুলো যে পলিমাটিগুলো নিয়ে বয়ে নিয়ে আসে, সেই পলিমাটিগুলোর বয়ে নিয়ে আসা অংশ থেকে জমে জমে, মানে বয়ে নিয়ে আসা অংশগুলো জমে জমে আর ধীরে ধীরে এই
তোমার বরেন্দ্রভূমির সৃষ্টি হয়েছে, তাই না? তো আমাদের এখানে মনে রাখতে হবে যে বরেন্দ্রভূমি কোনটাকে বলছে, মানে কোন কোন জেলাগুলো বরেন্দ্রভূমির মধ্যে পড়ছে, এই জায়গাটা একটু মনে রাখবে। আর এখানে দেখতেই পাচ্ছ যে শুধু তো আমাদের ভারতবর্ষ বেছে বেছে নিয়েই আর বরেন্দ্রভূমি তৈরি হয়নি, তার মানে বরেন্দ্রভূমির একটা ম্যাক্সিমাম পোর্শন চলে গেছে কোথায় না, এই যে বাংলাদেশে। বুঝতে পেরেছো? সেই ম্যাক্সিমাম অংশটা চলে গেছে আমাদের বাংলাদেশের মধ্যে। তো যাই হোক, এইটা গেল আমাদের বরেন্দ্রভূমির অংশ। এবার আসছি আমরা রাঢ় অংশ। রাঢ় অংশটা কোনটা বলছে? এই যে আমাদের যদি আমরা ধরে নিই যে এদিক দিয়ে গঙ্গাটা বয়ে গেছে, তাহলে আমাদের এই মুর্শিদাবাদ জেলাটা, মুর্শিদাবাদ তোমাদের বর্ধমানের কিছু অংশ, হ্যাঁ, বর্ধমানের একটা পোর্শন, হ্যাঁ, তার মানে আমি যে দিক দিয়ে ম্যাপটা আঁকছি, দেখো যে দিক দিয়ে ম্যাপটা আঁকছি মোটামুটি এই সমস্ত জায়গাগুলো দিয়েই যে অংশগুলো রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদ জেলা রয়েছে, বীরভূম জেলা রয়েছে, বর্ধমানের কিছু অংশ রয়েছে, তোমার বাঁকুড়া জেলা রয়েছে, এবং মেদিনীপুরের কিছুটা অংশ, মানে পশ্চিম মেদিনীপুরে বিশেষ করে আমরা যদি বলি পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, এই জেলাগুলো ধরে, এবং পুরুলিয়ার, অবশ্যই পুরুলিয়ারও কিছু অংশ, এই জেলাগুলো এখানকার যে মাটির যে প্রকৃতি, সে মাটির প্রকৃতির মধ্যে দেখা যায় যে মাটিগুলো লাল রঙের, বুঝতে পেরেছো, লাল টাইপের হয়, এটাকে ল্যাটেরাইট জাতীয় মাটি বলা হয় বা ল্যাটেরাইট মৃত্তিকা বলা হয়, এবং এই অংশটাই মেনলি আমাদের রাঢ় অঞ্চল আমরা বলে থাকি বা রাঢ় বলে থাকি। বুঝতে পেরেছো? রাঢ় অঞ্চল বা অনেকে রাঢ় বলে থাকে আর কি। তো যাই হোক, এই তাহলে আমি ম্যাপ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এবার আমাদের তাহলে নোটের মধ্যে থেকে দেখে নেই ব্যাপারটাকে কি বলছে। তাহলে বরেন্দ্রভূমি কোনটাকে বলছে? বরেন্দ্রভূমি কোনটাকে বলছি? বরেন্দ্রভূমি বলা হচ্ছে এই অংশটাকে তরাই এবং ডুয়ার্সের দক্ষিণে গঙ্গা নদীর বাম তীর পর্যন্ত অংশকে আমরা বলছি তাহলে বরেন্দ্রভূমি। তার মানে আমরা উপর দিকে পেলাম তরাই এবং ডুয়ার্স পেলাম। আমরা যদি আবার মানচিত্রটাকে দেখি, তারপরে মানচিত্রটাকে একবার দেখে নিই, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এইদিকে তাহলে আমরা কি পেয়েছিলাম না, আমরা পেয়েছিলাম যে এক মিনিট একটু দাঁড়াও, হ্যাঁ, ওকে। তাহলে আমরা এদিকে যে আমরা যে জলপাইগুড়ি জেলা আছে, যে জলপাইগুড়ি জেলার এদিকটা আমরা মোটামুটি পেয়েছিলাম ডুয়ার্সের অংশ, এদিকটা পেয়েছিলাম জলপাইগুড়ি জেলারই, আর একটা দিক পেয়েছিলাম কি আমাদের তরাইয়ের অংশ। তার মানে তরাই এবং ডুয়ার্সের যে দক্ষিণ দিকের যে অংশটা আছে, দক্ষিণ দিকের অংশ বলতে এই কোচবিহার জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই অংশটাকেই মূলত বরেন্দ্রভূমি বলে চিহ্নিত করা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার সবার? আবার চলে যায় আমাদের পড়ার মধ্যে। তো যেটা বলছিলাম যে সমুদ্র থেকে বিচ্ছিন্ন কোনো অগভীর হ্রদে হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে বয়ে আনা পলি সঞ্চয়ের ফলে এই অঞ্চলটা গঠিত হয়েছে। ক্লিয়ার? আর কোনো কথা নেই। এবার আসছি আমরা রাঢ় অঞ্চলের মধ্যে। রাঢ় অঞ্চলের মধ্যে কি করছে না, মুর্শিদাবাদ পড়ছে, বীরভূম জেলা পড়ছে, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুরের ল্যাটেরাইট জাতীয় যে লাল মাঠে অপেক্ষাকৃত অনুর্বর অঞ্চল, এটাকে বলা হচ্ছে রাঢ় অঞ্চল। ঠিক আছে, ওকে। তাহলে আমি যেটা বলে এলাম সেটারই এখানে আমি সেটাই লিখে দিয়েছি তোমাদের জন্য, জাস্ট তোমাদেরকে ম্যাপ অনুযায়ী আমি বোঝানোর চেষ্টা করলাম। ওকে, ঠিক আছে। এবার তাহলে বরেন্দ্রভূমি হয়ে গেল, আমাদের রাঢ় অঞ্চল হয়ে গেল। এবার আসছি আমরা ব্রহ্মপুত্র সমভূমিতে। ঠিক আছে, এই আমরা সিন্ধু সমভূমি একটা পড়লাম, সিন্ধু সমভূমি একবার পড়লাম, 2 নম্বর পড়লাম গাঙ্গেয় সমভূমি। গাঙ্গেয় সমভূমির মধ্যে এই সমস্ত ভাগগুলো পড়লাম, যদিও এছাড়াও আরো অনেক ভাগ রয়েছে, তাল রয়েছে, দিয়ারা রয়েছে। তো এগুলো আমরা পরে পড়বো, আমরা যখন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়বো আরো ভালোভাবে বুঝিয়ে পড়বো। আমরা যেহেতু এখন ভারতের ক্ষেত্রে পড়ছি, তাই অতটা ডেপথে আমি যাচ্ছি না গিয়ে আমরা যখন ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটা পড়বো, এবং তখন তোমাদেরকে আরো সুন্দরভাবে, মানে আরো ভালোভাবে ইন ডেপথে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কোন কোন অঞ্চলগুলোকে কি কি বলা হয় ভালো করে। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমরা চলে আসি ব্রহ্মপুত্র সমভূমিতে। 3 নম্বর যে সমভূমিটা আছে, মানে উত্তর ভারতের সমভূমি তৃতীয় যে অংশটা, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। ব্রহ্মপুত্র সমভূমিতে বোঝাই যাচ্ছে ব্রহ্মপুত্র নদীটা, যে নদটা যে অঞ্চল দিয়ে মানে বয়ে গেছে, সেই অঞ্চলের ব্রহ্মপুত্রের পলি সঞ্চয়ের ফলে যে সমভূমি তৈরি হয়েছে, সেটাই আমাদের ব্রহ্মপুত্র সমভূমি বলছি আমরা। হ্যাঁ, এর বেশিরভাগটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে আছে, খুব কম ভাগটা আসামের মধ্যে, আসাম অঞ্চলগুলোতেও আছে এই ব্রহ্মপুত্র সমভূমির অংশ। হ্যাঁ, এবং বলতে পারো যে কুচবিহারেরও কিছুটা একটা অংশ, কুচবিহার একদম, মানে এখন তো কুচবিহার বলা যাবে না, এটাকে বলতে হবে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের একটা অংশ আমাদের এই ব্রহ্মপুত্র সমভূমির মধ্যে অংশ হতে পারে। ঠিক আছে, তো যাই হোক,
উত্তর ভারতের সমভূমি পূর্বতম অংশ এবং সমভূমির ঢাল, এই সমভূমি, হ্যাঁ এখানে একটা ব্যাপার, সমভূমির ঢালটা কোন দিকে বোঝাই যাচ্ছে, ব্রহ্মপুত্র নদী যেহেতু, ব্রহ্মপুত্র নদী যেহেতু দক্ষিণ পশ্চিম দিকে বাহিত হয়ে এসছে, তাই এর ঢালটাও দক্ষিণ পশ্চিম মুখী হবে। সুতরাং এ নিয়ে আর কোনো কোশ্চেন নেই, এটা তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে। তো বাংলাদেশে এই সমভূমির গাঙ্গেয় সমভূমির সঙ্গে মিশে গেছে। এটাও ঠিক যে গাঙ্গেয় সমভূমি এবং ব্রহ্মপুত্র যে সমভূমিটা আছে, যেহেতু গঙ্গা মানে ব্রহ্মপুত্র এদিক থেকে এসছে এবং গঙ্গার একটা পোর্শন, অর্থাৎ একটা পোর্শন আমাদের এই হুগলির দিকে বেরিয়ে গেছে, আর একটা পোর্শন যেহেতু বাংলাদেশে ঢুকে গেছে, তাই এই দুটো নদীর যে ক্রসিং মানে এই জায়গাগুলো তাহলে কি হবে, এই জায়গাগুলো এটা হচ্ছে গঙ্গার বাহিত পলি দ্বারা তৈরি হয়েছে, এটা ব্রহ্মপুত্র বাহিত পলি দ্বারা তৈরি হয়েছে হলো পরে। সেই জন্য আমি বলছি এখানে যে এই জায়গাগুলো মোটামুটি ব্রহ্মপুত্রের সমভূমি এবং গঙ্গার সমভূমি একই সঙ্গে মিশে গেছে। তো এখানে একটা উল্লেখযোগ্য তথ্য যে আমাদের যে ব্রহ্মপুত্রর নদের গতিপথে মাজুলি বলে একটা নদী দ্বীপ আছে, নদী দ্বীপ বলা হয়, এটাকে বলা হয় নদী দ্বীপ, হ্যাঁ, রিভার আইল্যান্ড বলে এটাকে, কিন্তু রিভার আইল্যান্ড বলে, এটা একটু মনে রাখবে, ডিফারেন্সিয়েট করবে আর কি, এটা কিন্তু রিভার আইল্যান্ড বলে, হ্যাঁ। তো রিভার আইল্যান্ড নাম হচ্ছে মাজুলি, সব থেকে মানে বিখ্যাত এবং পৃথিবীর বৃহত্তম একটা নদী আইল্যান্ড যদি আমরা বলি, সেইটার নামই হচ্ছে মাজুলি, ঠিক আছে। ওকে, আমরা ভারতের দিক দৃষ্টিভঙ্গি থেকে এই মাজুলিকে আমরা ধরে রাখবো। তাহলে মাজুলি অবশ্যই ভারতের মধ্যেও সবচেয়ে বৃহত্তম একটা নদী দ্বীপ বা রিভার আইল্যান্ড, ঠিক আছে। হলো, এবার আসছি আরেকটা নতুন টার্ম, সেটা হচ্ছে খাদার। মাঝে মাঝে পরীক্ষা আসে, হোয়াট ইজ খাদার। নতুন পলিমাটিকে বলা হচ্ছে খাদার। কোথায় খাদার বলা হচ্ছে না, উত্তরপ্রদেশে বলা হচ্ছে খাদার, আর পাঞ্জাবে বলা হচ্ছে বেট। ওকে, এই জিনিসটা তাহলে একটু মাথায় রাখতে হবে। খাদার এবং বেট যেটা আমরা হয়ে গেল। এছাড়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে ভাঙর বলে একটা আরেকটা টার্ম আছে, আমরা ভাঙর বলে একটা টার্মের কথা পড়বো এখনই। সেই ভাঙর কি, যে এখন দেখলাম যে নতুন যে পলিমাটি সেটাকে বলছি আমরা খাদার, আর পুরনো যে পলিমাটি সেটাকে বলা হয় ভাঙর। বুঝতে পেরেছো? পুরনো যে পলিমাটির যে স্তর থাকে সেই পুরনো পলিমাটি যুক্ত অঞ্চলগুলোকে বলা হয় ভাঙর, বা অন্যভাবে বলা যেতে পারে যে পুরনো পলিমাটি গুলোকেই বলা হয় অ্যাকচুয়ালি ভাঙর। খুব স্বাভাবিক এখানে যে নদী থেকে দূরবর্তী অঞ্চলে এই ভাঙর এরিয়া থাকবে, অর্থাৎ নদীটা আস্তে আস্তে সরে যেতে পারে, বিভিন্ন কারণে সরে যেতে পারে নদী, অথবা নদী আগে আরো অনেক বেশি বড় ছিল, এখন ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যাচ্ছে। ফলে পুরনো যে অঞ্চলগুলো থাকে, পুরনো অঞ্চলগুলোতে অনেক দিন আগে বন্যার ফলে পলি জমা হতো, এখন আর জমা হয় না। তাই এই পুরনো যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোকে, যে পলিগুলো পুরনো পলি জমে আছে, এবং এই পুরনো পলিযুক্ত অঞ্চলগুলোকে আমরা বলবো ভাঙর। তো ভাঙর অঞ্চলটা খুব স্বাভাবিকভাবেই যে আমাদের যে খাদার বা বেট অঞ্চল আছে সেই অঞ্চলের তুলনায় অনেক বেশি একটু মানে অনুর্বর হয়, অনেক বেশি বলবো না, একটু অনুর্বর হয়। এরপরে আরেকটা নতুন টার্মে চলে আসছি, সেটাকে বলা হচ্ছে ভুর। ভুর কাকে বলে না, ভুর বলছে যে সমভূমি অঞ্চল, অর্থাৎ উত্তর ভারতের যে সমভূমি অঞ্চল আছে সেই সমভূমি অঞ্চলের মাঝে মাঝে, বিশেষ করে আমাদের পশ্চিম সাইডে, অর্থাৎ কি বলবো যে ওয়েস্টার্ন সাইডে বলতে রাজস্থান, পাঞ্জাব, এই সমস্ত জায়গাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়। বুঝতে পারছো? ছোট ছোট কোনো মাঠের মানে কোনো বিস্তীর্ণ একটা অঞ্চল রয়েছে, তার মধ্যে ছোট ছোট বালিয়াড়ি মানে দেখা যায়, লক্ষ্য করা যায়। যেই বালিয়াড়িগুলোকে বলা হয় কি বলে না, ভুর বলে। সেই বালিয়াড়িগুলোকে বলে ভুর। এবার আসছি আমরা দিয়ারা। দিয়ারা কি না, নদী মধ্যবর্তী বালিচরকে বলা হয় দিয়ারা। বুঝতে পেরেছো? কোন একটা নদী রয়েছে, নদীর মধ্যে যদি কোনো বালির চর তৈরি করে, অর্থাৎ একটা অপেক্ষাকৃত মানে কি বলবো যে আইল্যান্ড টাইপেরই আমি যদি বলি এখানে, তাহলে একটা নদী বয়ে গেছে, নদীর মাঝখানে একটা বালির স্তূপ জমা হয়ে আছে বা বালির চর একটা জেগে উঠেছে, সেই চরটাকে বলা হবে কি, দিয়ারা বলা হবে। ওকে, এটা গেল। এইখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, মানে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে শতদ্রু এবং গঙ্গা সমভূমির সীমানায় গৌণ জলবিভাজিকা হিসেবে আছে আরাবল্লী পর্বত। অর্থাৎ শতদ্রু নদী এবং গঙ্গা নদী, এই দুটো নদীকে দুটো ঢালে পরিবর্তিত করে দিয়েছে কে না, আমাদের আরাবল্লী পর্বত। ঠিক আছে, শতদ্রু নদীতে সেই কারণের জন্য শতদ্রু নদী একদিকে বয়ে গেছে এবং গঙ্গা নদী উল্টো দিকে বয়ে গেছে। বুঝতে পারছো? এটাকে বলা হয় জল অবিভাজিকা। হ্যাঁ, তো এই জল অবিভাজিকা হিসেবে রয়েছে কিনা, আরাবল্লী পর্বতই জল অবিভাজিকা হিসেবে রয়ে গেছে।
ওকে, তাহলে আমরা এরপরে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মানে আমরা একটা করে এলাম, সেটা হচ্ছে যে উত্তর ভারতের যে সমভূমি অঞ্চল সেটা নিয়ে আলোচনা করলাম।